নভেলটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই নভেলটার জেনার যেটা সেটা হচ্ছে সোশ্যালি সাইকোলজিক্যাল নভেল। এটা একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। 1950 সালে প্রথম প্রকাশিত হয়। তো সর্বপ্রথম এই নভেলটার টাইটেলটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে? এই নভেলটার টাইটেল নেওয়া হয়েছে টি.এস. ইলিয়টের যে সেলিব্রেটেড পোয়েম, বিখ্যাত যে কবিতা দ্য ওয়েস্টল্যান্ড, এই ওয়েস্টল্যান্ডের 5 নম্বর ক্যান্টো বা 5th পার্ট থেকে নেওয়া হয়েছে। এই 5th পার্টটা কি? হোয়াট দ্য থান্ডার সেড। হোয়াট দ্য থান্ডার সেড এই পার্টে এই দ্য গ্রাস ইজ সিঙ্গিং একটা লাইন আছে। এই লাইন থেকে এই টাইটেলটাকে অ্যালিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই নভেলটা বুঝতে হলে অ্যাকচুয়ালি এই নভেলটাতে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে, দেখো যে দ্য ওয়েস্টল্যান্ড এই কবিতাতে আসলে কি দেখানো হয়েছে, যে 5টা সেকশন আছে। ফার্স্ট সেকশনে দেখানো হয়েছে দ্য ব্যারিয়াল অফ দ্য ডেথ। ব্যারিয়াল অফ দ্য ডেথ বলতে কি? ব্যারিয়াল অফ দ্য ডেথ হচ্ছে মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া। তো এই যে মৃত ব্যক্তির যে অন্ত্যেষ্টিক্রিয়া, এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা সিম্বলিক বিষয়টা কি? এটা সিম্বলিক বিষয় হচ্ছে ডেথ অফ মোরালিটি, ডেথ অফ অনেস্টি, ডেথ অফ অল কাইন্ড অফ গুড সিচুয়েশন, সকল ভালো অবস্থার মৃত্যু হয়েছে। আর হোয়াট দ্য থান্ডার সেড এই পার্টটা দ্বারা টি.এস. ইলিয়ট এটা বুঝিয়েছেন যে হোয়াট দ্য থান্ডার সেড এই পার্টে তিনি ফিনিশিং এর মাধ্যমে যেটাকে বুঝাইছে সেটা হচ্ছে শান্তি শান্তি শান্তি। এই শান্তি 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 দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে টি.এস. ইলিয়ট বলছে যে বি কম্প্যাশনেট অ্যান্ড কন্ট্রোল ইউর সেলফ। লিকারস হওয়া যাবে না, পৃথিবীতে অনেক বেশি মানে কি বলে পাখনা গজানো যাবে না, ইউ হ্যাভ টু বি ভেরি মোরাল রিলিজিয়াস, এই বিষয়টা। অর্থাৎ এখান থেকে কম্প্যাশনেট বলতে যে ফিলো পার্সনের প্রতি, সমাজের প্রতি যে সহানুভূতি, সেই বিষয়টা। আর যখন বলা হচ্ছে কন্ট্রোল ইউর সেলফ, যে তোমার নিজেকে এই বৈরিতা থেকে তোমাকে রক্ষা করতে হবে। তাহলে এটা দ্য ওয়েস্টল্যান্ডে যেটা দেখানো হয়েছে সেই বিষয়টা হচ্ছে যে ইংল্যান্ড একটা বন্ধ্যভূমিতে পরিণত হয়েছে। বাট দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই নভেলটাতে যে বিষয়টাকে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম, অ্যাপার্থিয়েট, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ, এগুলোকে দেখানো হয়েছে। আচ্ছা দেখো, নভেলটার টাইটেলটাকে আমরা যদি অ্যানালাইসিস করি বা মিনিংটা যদি নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? দ্য গ্রাস ইজ সিঙ্গিং, ঘাসের গান বা ঘাস গান গাচ্ছে। এখানে ঘাস গান গাচ্ছে বলতে নভেলিস্ট একটা মেসেজ দিচ্ছে। সেই মেসেজটা হচ্ছে এটা যে পৃথিবীটা একটা নতুন পৃথিবী তৈরি করলো, যে পৃথিবীতে সিকিউরিটি থাকবে, যে পৃথিবীতে শান্তি থাকবে। ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে ধ্বংস, ক্ষমতার লীলা, এই বিষয়গুলোকে নভেলিস্ট সাপোর্ট করে লিখো। আর ডরিস লেসিং এর লাইফ ডিউরেশন যেটা সেটা হচ্ছে 1919 টু 2013। তিনি মডার্নিস্ট, পোস্ট মডার্নিস্ট হিসাবে তার সাহিত্যকর্মের সমাপ্তি ঘটে এবং পোস্ট মডার্নিস্ট হিসাবে সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছে। তো দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই নভেলটার সেটিং যেটা সেটা হচ্ছে সাউদার্ন রোডেশিয়া। রোডেশিয়া বানানটা মনে রাখবে, RHODESIA, রোডেশিয়া। এই সাউদার্ন রোডেশিয়া বর্তমানে এর নাম হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে, যে দেশটাকে আমরা জিম্বাবুয়ে হিসাবে চিনি, সেই দেশটাই হচ্ছে এই নভেলের সেটিং। আচ্ছা, এখানে এই সাউথ আফ্রিকার যে ইম্পেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ সেটাকে তুলে ধরা হয়েছে। তাহলে সেটিং কি এই নভেলের? এই নভেলটার সেটিং হচ্ছে সাউদার্ন রোডেশিয়া, যেখানে ব্রিটিশরা ইম্পেরিয়ালিস্টিক বা সাম্রাজ্যবাদ নিয়ে ব্যবসা করতে গিয়েছিল। এখানে দেখো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ব্রিটিশদের প্রলিফিক ইম্পেরিয়ালিস্টিক বা কলোনিয়াল যে জোনটা ছিল, তার মধ্যে সর্বপ্রথম প্রলিফিক কলোনিয়াল জোন ছিল তাদের নর্থ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এর পরবর্তীতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানে ইরান সহ দক্ষিণ এশিয়ার সব দেশগুলো, এরপরে তারা আফ্রিকায় চলে যায় এবং সেখানে তাদের সাম্রাজ্যবাদ এখনো রয়েছে। সো ইউ হ্যাভ টু মাইন্ড ইট, you have to bear in mind that the setting of the novel is southern Rhodesia. Next, এবার সেটিং এর পরে এবং ব্যাকগ্রাউন্ডের পরে আমরা চলে আসি 1950 সাল। 1950 সাল পোস্ট মডার্ন পিরিয়ডে এক্সপ্লোশন অফ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের যে একটা প্রভাব, একটা প্রতিপত্তি, একটা বিস্তার, সেটা এখানে দেখানো হয়েছে। তো এই নভেলটাতে ক্যারেক্টার বেশি নাই, অনলি 5 ক্যারেক্টার্স, মাত্র 5টা প্রধান চরিত্র আছে। তো এই 5টা প্রধান চরিত্রের মধ্যে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে একটা মহিলা এবং একটা ফ্যামিলির গল্প বলা হচ্ছে। এই মহিলাটার নাম কি? এই মহিলাটার নাম হচ্ছে ম্যারি টার্নার। ম্যারি টার্নার হচ্ছে
সেন্ট্রাল ক্যারেক্টার। এই মহিলাটা একটা রুট, একটা কর্কশ প্রকৃতির মহিলা, একটা হোয়াইট লেডি, যে স্বদেশীয়দের নেটিভসদেরকে দেখতে পারে না। যদিও সে গরিব, দরিদ্র, তারপরেও সে দরিদ্র হিসাবেও সে হোয়াইটের কারণে তাকে কেউ গরিব বলুক, তাকে দরিদ্র বলুক, এটা সে মেনে নিতে পারে না। তাহলে সেন্ট্রাল ক্যারেক্টার। এবং এর বৈবাহিক জীবন এটা খুব শৈশব থেকে শুরু করে মৃত্যু, তাকে হত্যা করার পূর্ব পর্যন্ত তার জীবনটা খুব দুঃখের ছিল। তার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো ছিল না, তার হাজবেন্ডকে সে ভালোবাসতো না খুব। এবং সে দেখো টেন্ডেন্সিটা দেখো, সে এমন একটা মেয়ে ছিল যে তার জীবনে মা হতে চায় না, সন্তান নিতে চায়নি, এরকম একটা রূপ প্রকৃতির মহিলা। উপন্যাসের শেষের দিকে আমরা দেখতে পাবো যে তাকে হত্যা করা হয়েছে। এবার দ্বিতীয় নম্বর চরিত্রটা হচ্ছে ডিক টার্নার। ডিক টার্নার হচ্ছে ম্যারি টার্নারের হাজব্যান্ড। এই ম্যারি টার্নারের হাজব্যান্ড ডিক টার্নার, এই ম্যারি টার্নার, এই ডিক টার্নার ছিল হচ্ছে একজন আইডিয়াল ফার্মার, ফার্ম নিয়ে ব্যস্ত। তার পৃথিবীটা হচ্ছে ফার্ম নিয়ে, কৃষি কাজ করবার নিয়ে, এবং সেখানেই তার ভাগ্যটাকে সে গড়তে চায়। এইভাবেই তার চিন্তা চেতনাটা ছিল। কিন্তু ম্যারির সাথে তার চিন্তা চেতনা আলাদা ছিল। কেননা ম্যারি চাচ্ছিল যে সে গ্রাম থেকে শহরে যাবে, শহরে গিয়ে কি করবে, সে এই সিভিলাইজড যে লাইফ, একটা সভ্য জীবন যাপন করবে। কিন্তু ডিক টার্নারের যে চেতনা ছিল সেটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক চিন্তা ভাবনা, এবং সেখানে ক্যারিয়ার করা। এবার সে খুবই একজন জেন্টলম্যান, একজন অনেস্ট ম্যান, কিন্তু গরিব ছিল। এবার তিন নম্বর যে চরিত্র সেটা হচ্ছে চার্লি স্ল্যাটার। চার্লি স্ল্যাটার থার্ড ক্যারেক্টার এই উপন্যাসটার। এই ব্যক্তিটা হচ্ছে একজন রিচ ফার্মার, একজন ধনী ব্যক্তি, কিন্তু এ ছিল রুড, ক্রুয়েল, অ্যান্ড অফকোর্স একেবারেই একটা কর্কশ মানুষ ছিল। এবং এই ব্যক্তিটা আবার আরেকদিক থেকে কাইন্ড হার্টেডও ছিল, হৃদয়ে তার মানে একটু দয়ামায়াও ছিল। তবে বেসিক্যালি একে আমরা বলতে পারি হচ্ছে মানি মেকিং মেশিন, এই চিন্তা চেতনা যে টাকা কিভাবে উপার্জন করা যাবে। তার কাজগুলো করতে লেবাররা যদি খুব ভালো পদক্ষেপ না নিত, তাহলে তাকে হত্যা করতেও সে দ্বিধা করতো না, তাকে হত্যা করে ফেলতো। এবং এ ধরনের তার ফার্মিং প্ল্যান্টেশন বা তার ফার্ম হাউসে এ ধরনের ঘটনা সে ঘটিয়েছে। এবং সে চায় যে আমার সমস্ত ফার্মগুলো যদি আমার হতো। এই যে লোভ, একটা লোভ, বারবার এই লোভের প্রতি সে আকৃষ্ট ছিল। এবার এই এই চরিত্রটা এখানে মুরল প্রকৃতির একটা চরিত্র, মুরল প্রকৃতির, যে সবাইকে নলকাঠি দিয়ে কন্ট্রোল করে, এই ধরনের প্রকৃতির একটা চরিত্র। এরপরে 4 নম্বর চরিত্র হচ্ছে টনি মার্স্টন। টনি মার্স্টন এটা হচ্ছে ফোর্থ ক্যারেক্টার। টনি মার্স্টন ছিল হচ্ছে চার্লিস অ্যাসিস্ট্যান্ট, চার্লিসের পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা বলতে পারি। টনি মার্স্টন এর বয়স মাত্র 20 বছর। সে ইউরোপ থেকে বা ইংল্যান্ড থেকে জিম্বাবুয়ে সম্প্রতি এসেছে, এবং সে একজন খুব শিক্ষিত, হ্যান্ডসাম, স্ট্রং যুবক। সে তার প্রফেশনে অনেক বেশি ডিভোটেড এবং অনেক বেশি মানে প্যাশনেট, খুব ভালো কাজ করতে চায়। এই হচ্ছে টনি মার্স্টন। এরপরে ফাইনাল ক্যারেক্টার যেটা, আমরা এটাকে অ্যান্টাগনিস্টও বলতে পারি, সেটা হচ্ছে মোজেস। মোজেস হচ্ছে একজন ব্ল্যাক নেটিভস, যে আগলি একজন মানুষ, ইয়ং, স্ট্রং, বাট ভেরি ক্রুয়েল অ্যান্ড রিভেঞ্জড। কারণ হচ্ছে মোজেস তার মিস্ট্রেস যে ম্যারি ছিল তাকে হত্যা করে। অর্থাৎ এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে মোজেস তার যে ম্যারির সাথে মোজেসের যে রিলেশনশিপ, এটা মোটেই ভালো ছিল না। এটা একটা বৈরিতা, অপোজিট রিলেশনশিপ ছিল। আর এটা নিয়ে তাদের মধ্যে মানে অপমান, ঝগড়া, বিবাদ এগুলো চলতে থাকে, যার ফলে সে এক সময় ম্যারিকে হত্যা করে ফেলে। যখন সে তাকে লাথি মারে, ম্যারি তাকে লাথি মারে, এটা সহ্য করতে পারে না, এটা মনে মনে সে বহন করে, এবং একটা সময় আসে যখন সে ম্যারিকে হত্যা করে ফেলে। তাহলে এই উপন্যাসে বেসিক্যালি 5 ক্যারেক্টার্স, অনলি 5 ক্যারেক্টার্স দেয়ার ইন দিস নভেল। তো এখানে এই 5টা ক্যারেক্টার কি, ওয়ান সেকেন্ড আমি বলছি। ম্যারি টার্নার, ডিক টার্নার, চার্লি স্ল্যাটার, টনি মার্স্টন, and Moses. These are the 5 major characters of the novel. Now we shall be discussing the themes. Especially এই নভেলটাতে 3টা থিমসের কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল যে থিমটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ম্যারেজ, বিবাহ দেখানো হয়েছে। এর পরবর্তীতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে রেসিয়াল ডিসক্রিমিনেশন আর অ্যাপার্থিয়েড বেসড সোসাইটি, বর্ণবাদের যে বৈষম্য সেটা দেখানো হয়েছে। অ্যান্ড ফাইনালি রিভেঞ্জ,
3 নম্বরে রিভেঞ্জ দেখানো হয়েছে। ম্যারেজ এই থিমটা থেকে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের একটা সন্ধান পাওয়া যায়। কারণ আমরা জানি যে ডোরিস লেসিং এই মহিলা কিন্তু জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সে ইরানে জন্মগ্রহণ করে 1909-এ। এখানে পয়েন্টটা দেখো, 1919 সাল ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত, আর তার উপন্যাস সর্বপ্রথম উপন্যাসটা প্রকাশ করেছে কিন্তু সে 1950 সালে। দ্যাট মিনস আফটার ফিউ ইয়ার্স অফ দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এইটা তো ম্যারেজ থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অটোবায়োগ্রাফির একটা এলিমেন্ট আছে এখানে। তিনি তার নিজের জীবনকে এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছে। তিনি ইরানে জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তার চাইল্ডহুড, তার যৌবন, 1949 সাল পর্যন্ত সে সাউদার্ন রোডেশিয়াতে ছিল এবং এখানে সে দুইটা বিয়ে করে তারপরে কি প্রথম বিয়েটা 1943 সালে ডিভোর্স, পরেরটা 1949 সালে ডিভোর্স, এবং তার ছোট সন্তানটাকে নিয়ে সাউদার্ন রোডেশিয়া থেকে সে ইংল্যান্ডে চলে যায়, লন্ডনে চলে যায়। সেখানে কেন গিয়েছে? টু পারসুয়েট দ্য লিটারি ক্যারিয়ার, টু বি রাইটার, একজন রাইটার হওয়ার জন্য সে ওখানে চলে যায়। তো এখানে ম্যারিড যে বৈবাহিক জীবন দেখানো হয়েছে, ম্যারি তার হাজব্যান্ড ডিককে ভালোবাসে না। তাদের মধ্যে ম্যারি একটা সময় আসে যখন বুঝতে পারলো যে আমাকে বিয়ে করতে হবে, আর ডিকও বুঝতে পারলো যে আমাকে একটা মহিলাকে গ্রহণ করতে হবে, যার কারণে শুধু তারা বিয়ে করে। এখানে যে বিষয়টাকে আসলে দেখানো হয়েছে, ম্যারেজ উইদাউট ট্রু অ্যান্ড পিওর লাইফ ক্যানট হ্যাভ এনি চান্স টু বি হ্যাপি। অর্থাৎ বিয়ে, তুমি যদি প্রকৃত এবং বিশুদ্ধ জীবন যদি না থাকে তাহলে সুখী হওয়ার কোনো চান্স নেই, কোনো সম্ভাবনা নেই। এই বিবাহটা কি করে থাকে? দিন দিন মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে থাকে। সো ম্যারেজ is a very important thing, that's why here in this novel, when marriage, the psychology of the human beings regarding happiness, regarding sorrows, regarding the fundamental facts of the life have been outlined, have been represented. Okay, next হচ্ছে racial discrimination, বর্ণবাদ তো আফ্রিকান সোসাইটিতে ছিলই। বর্ণবাদ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ কলোনির মধ্যে যত কলোনি আছে তার মধ্যে শুধু এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তীব্রতা ছিল না, কারণ আমাদের মহাদেশের লোকজন কালো, সাদা, ফর্সা সব ধরনেরই আছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও ছিল। এখানে কিন্তু স্ল্যাভারি সিস্টেম দেখানো হয়নি, অ্যাপার্থিয়েড সোসাইটি দেখানো হয়েছে। এই অ্যাপার্থিয়েড সোসাইটিটা স্ল্যাভারির চাইতেও বেশি খারাপ। স্ল্যাভারিতে হচ্ছে কালোরাতাও ছিল, দাস হিসাবে ছিল, আর এখানে কালোদেরকে একেবারে নিচে নামিয়ে রাখা হয়েছে। তারা দাসও না, তারা মনিবও না, তারা কিছু না, এইটা দেখানো হয়েছে। আর অ্যাপার্থিয়েড যেহেতু থিম, তাহলে এখানে তোমাদেরকে একটা বিষয় কন্ট্রোলে নিতে হবে যে আফ্রিকান সোসাইটি থেকে বা সাউথ আফ্রিকা থেকে অ্যাপার্থিয়েড এটা কখন গিয়েছিল। তো এটা মনে রাখতে হবে যে 1994 যখন নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয় তখন সাউথ আফ্রিকা থেকে চিরতরে অ্যাপার্থিয়েড এই বিষয়টা বিদায় নিয়েছিল। অ্যান্ড ফাইনালি রিভেঞ্জ, একটা মানুষকে অত্যাচার করলে, অপমান করলে, অবমূল্যায়ন করলে তার শেষ পরিণতি, তার শেষ রেওয়ার্ড যেটা হয় সেটা হচ্ছে রিভেঞ্জ ছাড়া আর কিছুই না, প্রতিশোধ। এখানে মোজেস তার চূড়ান্ত প্রতিশোধ নিয়েছে ম্যারির উপরে, তার মিস্ট্রেসের উপরে, তাকে হত্যা করার মাধ্যমে। সো টুডেস ডিসকাশন এই পর্যন্তই, আজকের আলোচনাটা। পরবর্তীতে আমরা ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে, এবং for better knowledge stay with us. Thank you so very much.